আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মিশন শুরু হতে যাচ্ছে। আমি ভূমিকা একবারে সংক্ষেপ, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আমাদের রিটেন অংশ নিয়ে আমরা অনেক ভয়ে আছি। সেটা আমি বুঝতে পারছি যখন আজকে বিকাল 3টায় আমি তোমাদের মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম। মোটামুটি এমসিকিউতে ভালো হলেও মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে লিখিত অংশে। সো এই লিখিত অংশ নিয়ে ভাইয়ের আয়োজন। ভাইকে জাস্ট গোনা 4টা দিন সময় দিবা। আমি আবারও বলছি, আমাকে জাস্ট গোনা 4টা দিন যদি সময় দাও, তোমার রিটেনের A to Z কি কি পড়বা, কোন জায়গায় ফোকাস করবা, কি কি করা লাগবে তোমার A to Z তোমাকে আমি ক্লিয়ার করে দিব। সো আমি একটু শুরুতে চেক করে নিব সাউন্ডতে সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং এই ক্লাসগুলা কমার্স এবং মানবিক উভয় গ্রুপের জন্যই। সো আমরা প্রত্যেকে একটু দ্রুত করে হাজির হয়ে যাব। এবং আমি দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি অনেকেই চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একটু প্রত্যেকে চলে আসো এবং যেই কাজটা করবা ঝটপট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি, কেমন ভাই? জাস্ট একটু জুম করে নিচ্ছি। ওকে, আই থিঙ্ক এখন মোটামুটি আমাদের জুম ক্লিয়ার আছে। ওকে ফাইন, তোমরা যেই কাজটা করবে একটু ঝটপট করে ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে আমি শুরুতে একটু তোমাকে আবার একটু ক্লিয়ার করতেছি। আজকে আমরা মূলত কিসের ক্লাসটা করব? আমরা আজকে মূলত করবো হচ্ছে আমরা যারা মোটামুটি আমাদের যাদের ড্রিম হচ্ছে কোন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা পড়বো বা ঢাকা ইউনিভার্সিটি আমরা পরীক্ষা দিব। কোন ইউনিট? বি ইউনিট এবং সি ইউনিট। বি ইউনিট এবং সি ইউনিট, স্পেশালি বি ইউনিট। কারণ স্পেশালি বি ইউনিট কেন বলছি? বি ইউনিটের পরীক্ষা হচ্ছে জানুয়ারির 25 তারিখ, আর সি ইউনিটের পরীক্ষা আরো দেরি আছে। সো আমি এখন সব আমার পুরো স্পেশাল যেটা থাকবে এটা হচ্ছে বি ইউনিটের জন্য, বাট সি ইউনিট তোমরাও একটা ক্লাসগুলো করতে হবে তোমাদেরকে, এবং তোমাদের জন্য আমি পরবর্তীতে আবারও করাবো পরে। বাট স্পেশালি এখন বি ইউনিট সি ইউনিট দুইটা, বাট এটা একটু বেশি। কেমন? আসো এই দুইটা ইউনিটে, সরি বি ইউনিটের কথা যদি আমি বলি, এখানে আমার রিটেনে আছে কত মার্ক? 40 মার্ক, মানে 40 মার্ক। এই 40-এর মধ্যে 20 মার্ক হচ্ছে আমার বাংলা, আর বাকি 20 হচ্ছে আমার কি বলতো ইংলিশ। সো তোমরা জাস্ট আমাকে 4 দিন সময় দিবা এই 40 মার্কের জন্য। আমাকে জাস্ট 4 দিন সময় দিবা, 1 ঘন্টা করে, বেশি না। 4 দিন সময় দিলে আমি তোমাকে বাংলার 20 এবং ইংলিশের 20 A to Z আমি তোমাকে দেখাই দিব, মানে আমি তোমাকে A to Z গোছাই দিব। সো তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছে না কেন, সবাইকে কনগ্রেচুলেশন। সবাই একটু দ্রুত করে একটু ক্লাসটা শেয়ার করে দাও। এবং ভাই নিজেও জাস্ট একটু 30 সেকেন্ড সময় আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই 30 সেকেন্ড যতগুলো ফেসবুক গ্রুপ আছে, যত জায়গা আছে, যত মেসেঞ্জার গ্রুপ, সকল ফ্রেন্ডকে মেনশন দাও এবং শেয়ার করে দাও। ওকে, রেডি স্টেডি অ্যান্ড গো। আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সব প্রত্যেকটা জায়গায় একটু শেয়ার করে দাও। ওকে, আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে শেয়ার ডান। এবার একটু জাস্ট টেলিগ্রাম গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি আমি। তোমরা আমাদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে একটু শেয়ার করে দাও। ওকে, আমি আবারও বলছি, মানে তোমাদের জন্য ভাই কি কি রাখছি এটা এখন একটু দেখতে পাবা, কেমন? জাস্ট ভাইয়ের সাথে 4টা ক্লাস লেগে থাকবা, বাকি তোমার A to Z কভার করার দায়িত্ব আমার। আমি আবারও বলছি, এমন না যে আমি শুধু তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো যে এটা পড়ো, তোমরা কোনটা কোন জায়গা থেকে পড়বা এটার A to Z এটা আমি দেখাবো। যাও, কোন জায়গা থেকে কি কি পড়বা বাংলা এবং ইংলিশ A to Z ভাই তোমাদেরকে দেখাবো। তোমাদের কাজ শুধু একটাই, যত ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন করে দাও এবং একটু দ্রুত করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আলহামদুলিল্লাহ শেয়ার ডান। আলহামদুলিল্লাহ সবার ডান। প্রত্যেকে আমরা ডান। আমি একবারে কথা বাড়াবো না, কারণ তোমাদের সময় এখন খুবই সংক্ষিপ্ত। তোমাদের মানে একটা মিনিট এই মুহূর্তে 1 ঘন্টা, কেন 1 মিনিট চেয়ে ইম্পর্টেন্ট। সো আমি এখানে সময় নিব না, আমি একবারেই ভূমিকা ছাড়া একবারে শুরু করলাম। ওকে ফাইন। ওকে, যারা শেয়ার করছো, অর্থাৎ তোমরা ভাইকে প্রকৃত ভালোবাসো, আর আমি সবাইকে ভালোবাসি, বাট যারা ক্লাস প্রচার করে না তোমরা আসলে হয়তো বা, যাই হোক। আচ্ছা, ওকে ফাইন, আসো তাহলে। আজকে হচ্ছে আমাদের রিটেন ক্লাস 1, কেমন? ওকে, আজকে হচ্ছে আমাদের রিটেন নাম্বার ক্লাস 1। ওকে, তাহলে আমরা একটু যাচ্ছি। দেখো, আগে একটু আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, বিশেষ করে স্পেশালি যারা বি ইউনিট আছো, তোমাদের বাংলা লিখিত। আমি একটু তোমাদেরকে এই জায়গাটা আবার একটু বলি, আমি বাংলার জন্য অনলি 2টা ক্লাস নিব। তোমাদের শেষ মুহূর্তে এত সবকিছু পড়ার দরকার নাই। আমি বাংলার জন্য জাস্ট 2টা ক্লাস নেব, এবং ইংলিশের জন্য 2টা ক্লাস হবে। কে নিবে আমি এখন বলবো না। তোমাদের ইংলিশের জন্য ভাই জাস্ট 2টা ক্লাস রাখছি। এই 2টা ক্লাস সর্বোচ্চ তোমার 1 ঘন্টা 2 ঘন্টা করবা।
কে নিবে ওইটা এখন হাইট থাকো, কেউ একজন নিবে তোমাদের ইংলিশের 2টা ক্লাস নেবে, পুরো ইংলিশের বি ইউনিটের রিটেনের বা সি ইউনিট রিটেনের যা যা আছে পুরো ইংলিশটাকে গোছাই দিবে, এবং তুমি এরপরে বলিও তোমার আর কিছু বাকি আছে কিনা। ওকে ফাইন। আর বাংলার জন্য যা 2টা ক্লাস। এখন আমি আগে তোমাদেরকে একটু সাজেশনটা যদিও তোমাদেরকে আগে দিছি, তবু আবার একটু এই জায়গায় ক্লিয়ার করি। বাংলা লিখিত অংশের জন্য আমাদেরকে কি কি পড়তে হবে? নাম্বার 1 অনুচ্ছেদ, বন্দুকের গুলি মিস হবে বাট অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসা মিস যাবে না। তো এই অনুচ্ছেদ থেকে আমার 10 মার্কের মতো আসার সম্ভাবনা খুব বেশি। আর এরপরে সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ, এই জায়গা থেকে আমাদের বাকি 10 মার্ক আসবে। আর হইতে পারে মানে যদি একটু লাখ ফেভার না করে তাহলে এখান থেকে 5 মার্ক আসবে। আর বাকি 5 মার্ক হইতে পারে বাক্য শুদ্ধিকরণ অথবা পদ প্রকরণ পরিবর্তন, অথবা এখান থেকে যে কোনো একটা টপিক থেকে আসতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এখন যদি বাকি টপিকগুলো না পড়ো মাথা কেমন কোনো দরকার নেই, জাস্ট এই যে অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বাক্য শুদ্ধিকরণ, পদ প্রকরণ, জাস্ট এই টপিকগুলো পড়ো, আর কিছু লাগবে না। যদি বলবো আমি 3টে টপিক পড়বো, উপরে 3টে টপিক পড়ো, আর কিছু লাগবে না। তাহলে আমরা একটু ক্লিয়ার হয়েছি যে আমার কি কি লাগবে। আসো এখন আমি তোমাদেরকে এই জায়গাটা এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই জায়গাটা এখন ভাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আসো এখন আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আসো তাহলে আমরা মোটামুটি বুঝতে গেছি যে আমাদের কি কি পড়া লাগবে। আসো তাহলে নাম্বার 1 আমাদের কি কি ছিল বলতো? নাম্বার 1 ছিল আমাদের অনুচ্ছেদ। কি ছিল বলতো? নাম্বার 1 ছিল আমাদের বাংলা অনুচ্ছেদ। এই বাংলা অনুচ্ছেদ গুলো কিরকম ভাই একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই বাংলা অনুচ্ছেদটা কিরকম আমি তোমাদেরকে এই জায়গা থেকে একটু দেখাচ্ছি। দেখো একটু দেখো, অনুচ্ছেদ মানে হচ্ছে বাংলা প্রথম পত্রে যে 7টা গদ্য আছে, যে 7টা পদ্য আছে, এই 14টার যে কোনো একটা প্যারা, হয়তো বা অপরিচিত থেকে হইতে পারে, মানব কল্যাণ থেকে হইতে পারে, তাহারই পড়ে মন হইতে পারে, যে কোনো একটা জায়গা থেকে কয়েক লাইন তোমাকে দিয়ে দিবে। কয়েক লাইন দিয়ে ওখানে ছোট করে ক, খ, গ, এরকম হইতে পারে 1 মার্ক বা 2 মার্কের কিছু কোশ্চেন রাখতে পারে। যেমন এই জায়গাটা একটু ভালো করে দেখো, মনে করো এই জায়গাটা আসছে প্রথমে আমাদের অপরিচিত থেকে আমি তোমাদেরকে কিছু অনুচ্ছেদ দিলাম। মনে করো অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়েছিল, কিন্তু মামা যিনি আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল, ধনির কন্যা তাহার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান, অথচ টাকার প্রতি আসক্তি। তো এগুলো আমরা সবাই জানি। এরকম একটা অনুচ্ছেদ দিবে, এরপরে তোমাকে কিছু কোশ্চেন দিবে। কি দিবে বলতো? তোমাকে কিছু কোশ্চেন দিবে, এই কোশ্চেন গুলো তোমাকে এখন আনসার করতে হবে। দেখো তাহলে নাম্বার 1 কোশ্চেন দিছে হচ্ছে তোমাকে মাথা হেড করিয়ে, মাথা হেড বলতে অনুচ্ছেদে কি বোঝানো হয়েছে? ওই যে বলছে না, যেই মেয়েটা আসবে সে মাথা হেড করিয়ে আসবে। এখন জাস্ট যদি এটা 2 মার্কের জন্য আসে, এই কোশ্চেন গুলো 2 মার্কের জন্য আসবে। এইরকম কোশ্চেন গুলা, এই যে বলতে কি বোঝায়, এইরকম কোশ্চেন গুলা 2 মার্কের জন্য আসবে। কয় মার্ক? 2 মার্ক। সো এই 2 মার্কের জন্য যে কোশ্চেন গুলো আসবে, এবার তুমি এটা নিয়ে জাস্ট যাই জানো। মনে করো অনুপমের মামা শোষণ ও শাসন দুটি ভালো বুঝেন, তিনি আত্মীয়তা রাখতে চান অথচ তাকে যথাযথ সম্মান দিতে চান না, তার ভাগ্নের জন্য এমন ঘরের মেয়ে চান এই বাড়িতে মাথায় হেড করে আসিবে, তথা সংসারের সমস্ত কাজ করিবে, অত্যাচার নির্যাতন সহ্য করবে। এই জিনিসগুলো কি তোমার মুখস্থ করা লাগবে? আমারও বলতো এই যে অনুচ্ছেদ থেকে যে কোশ্চেন গুলো আসবে মুখস্থ করা লাগবে না। এরপর আমি তোমাকে পরের কোশ্চেনটা দেখাচ্ছি ভাই, তোমাকে পরের কোশ্চেনটা দেখাচ্ছি। পরের কোশ্চেনটা কি বলছে? ধনির কন্যা অনুপমের মামার পছন্দ নয় কেন? কারণ কি? খুবই সিম্পল, বড়লোকের কন্যা মাথা হেড করিয়া চলিবে না এই জন্য, অথবা ধনির কন্যা তাহার শোষণ মানিবেন না। খুবই সিম্পল। দেখে এখানে কি দিছে? ধনী পরিবারের কন্যা অনুপম পছন্দ না, কারণ ধনীর মেয়েরা মাথা হেড করে স্বামীর সংসারে থাকতে নারাজ হয়েছে, হয়তো মাথা হেড করে চলবে না, মামার শাসন অথবা শোষণ শুনবে না, হ্যাঁ, ধনীর কন্যাদের মাথা উঁচু করে চলে। এইরকম তুমি জাস্ট 3 থেকে 4 লাইন তুমি দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে তোমাকে পরবর্তী কোশ্চেন দেখাচ্ছে। মনে করো কি, মামাকে কেন অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে? কেন? কারণ অনুপমের ভাগ্যে কি আছে, অনুপমের কপালে কি আছে, অনুপম কি করবে না করবে, A to Z কার হাতে থাকে? কে নিয়ন্ত্রণ করে? তার মামা নিয়ন্ত্রণ করে। তার মামা তার বছর 6 বড়, হ্যাঁ, তার মামা তাদের সংসারটাকে ফুলগুর বালির ন্যায় আচ্ছাদিত করে ফেলেছেন। এইরকম কথাগুলো তুমি জাস্ট লিখবে। এটা হচ্ছে তোমাদের বাংলা রিটেন। ওকে ফাইন। আসো এরপরে 4 নম্বরে মনে করো কোশ্চেন, গল্পটির নাম অপরিচিত রাখা হয়েছে কেন? আনসার করো। অপরিচিত, তুমি জাস্ট থিঙ্ক করো। দেখো এই কোশ্চেন গুলা তুমি যখন প্রথম দেখবা তখন তোমার ভাবতে সময় লাগবে। সো এই কারণে এই কোশ্চেন গুলো তুমি যখন আগে থেকে প্র্যাকটিস করে যাবা,
আরে প্রশ্ন আমার পুরোই কমন হয়েছে। দেখো তো কেন বলছে, কারণ গল্পের নায়িকা কল্যাণী নায়ক অনুপমের কাছে শেষ পর্যন্ত অপরিচিত থাকায় গল্পটার নাম অপরিচিত রাখা হয়েছে। এরপরে তুমি লিখবা তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার মামার গুতাগুতির কারণে, তার মামার ঠেলাঠেলির কারণে তার বিয়ে হয়নি, বিয়ে ভেঙে গেছে। এরপরে অনুপম চেষ্টা করার পরেও তার কল্যাণীকে বিয়ে করতে পারে নাই, তো কল্যাণী তার কাছে আজীবন অপরিচিতই থেকে গেছে, বা তার বউ হিসেবে কখনো পরিচিত পায়নি। এই কারণে এই গল্পের নাম মানে তুমি তোমার মতো বা এখানে যেভাবে সাজায় লিখছে এভাবে তুমি লিখবা, খুবই সিম্পল, একবারই ইজি। আসো, ওকে ফাইন, আসো এই জিনিসগুলো আই থিঙ্ক এখন আমাকে হাতে ধরে ধরে পড়াতে হবে। এরপরে মনে করো কি এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলি আমি তোমাদের জন্য কি কষ্ট করছি। দেখো তোমাদের জন্য আমি কষ্ট করছি কোন জায়গায় আমি তোমাদেরকে বলি। তোমাদের রিটেনের বই কার কার কাছে আছে আমি জানি না, দেখবা ম্যাক্সিমাম বইগুলোতে, আমার কাছে রিটেনের কয়েকটা বই আছে, ম্যাক্সিমাম বইগুলোতে প্রত্যেকটা গদ্য থেকে অথবা পদ্য থেকে একটা করে অনুচ্ছেদ দিছে, যে কোনো একটা করে দিছে। বাট আমি যেহেতু সবগুলো বইয়ের সমন্বয় করে টাইপ করছি এই জায়গাতে, আমার একটা গদ্য থেকে 2টা অনুচ্ছেদও আছে, 3টা অনুচ্ছেদও আছে। এই সম্পূর্ণ পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো। সো তোমরা যারা বইও পড়ো অ্যাটলিস্ট একটাবার আমার পিডিএফটা পড়িও, কারণ তোমার বইতে একটা করে দেওয়া আছে, আমার এখানে 2টা করেও আছে, কোনো কোনোটা 3টা করেও আছে। সো অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলো যদি তুমি পড়তে পারো আর তোমার কোনো প্রবলেম হবে না। ওকে ফাইন, আসো এরপরে দেখো এই যে একটা চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা বিগত সাল আসছে, এটা মেবি রিসেন্ট ইয়ার এটা আসছে, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই পুরো চেহারা। আমি তাড়াতাড়ি জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না, প্ল্যাটফর্মের অন্ধকার দাঁড়াইয়া ঘাট তার এক চক্ষু লণ্ঠন নানিয়ে দিল, গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রহিলাম, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। এই যে দেখো, এটা কিন্তু তোমার কাছে অনেক কঠিন লাগে, এটা অপরিচিত গল্প একবারে শেষের দিকে আছে, বাট তুমি তো খেয়াল করো না। এই কারণে অনুচ্ছেদ থেকে আনসার করতে হলে তোমাকে লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে। আসো এখন যে জায়গাটা ভাই তোমাদেরকে দেখাচ্ছি, আসো এখন এই জায়গা থেকে প্রশ্ন আসে কোন কোন জায়গা থেকে, আমরা এই জিনিসটা একটু দেখবো। দেখো নাম্বার 1 কোশ্চেন, অন্তরতম ও অনির্বচনীয় মানে কি? নাম্বার 1 কোশ্চেনটা কি? অন্তরতম ও অনির্বচনীয় শব্দ দুটির মধ্যে কথা কোন বিষয়টিকে নির্দেশ করেছে? মানে অন্তরতম দ্বারা কি বুঝাইছে, অনির্বচনীয় এটা দ্বারা কি বুঝাইছে? আসো তো তুমি জাস্ট একটু যদি স্লাইডটা একটু মানে অনুচ্ছেদে খেয়াল করতো, ওখানে এভাবেই ছিল। দেখো অন্তরতম মানে কি, যা অন্তরের কাছাকাছি। আমি বলি না তুমি আমার একবারে হৃদয়ের মাঝখানে আছো, অন্তরের অন্তঃস্থলে আছো, তার মানে কি অন্তরতম মানে হচ্ছে অন্তরের কাছাকাছি বা মনের কাছাকাছি। একই সাথে যা বর্ণনাতীত বটে, আমরা বলি না উফরে মেয়েটি এত সুন্দর এত ভালো, আমার কলিজের মধ্যে লাগছে, মানে তার রূপ আমার এই মুখ দিয়ে আমি মানে বর্ণনা করে শেষ করি। আমরা কই না মাগু মানসিক এত সুন্দর, আমার ভাষায় প্রকাশ করা যাইতো না যে কত সুন্দর। এটা কি বলে কি অনির্বচনীয় বা অবর্ণনাতীত, যেটাকে মুখ দিয়েও বলা যাবে না, কেমন এরকম। এখন এই যে এটা কে বলছে, এটা আমাদের অনুপমে, একটু যদি তুমি আগের অনুচ্ছেদটা খেয়াল করতা ওইখানেই বলছে। ওই যে যখন মেয়েটা বলছে এখানে আসেন এখানে জায়গা আছে, তখন ও বলতেছে আর কি যে রাতের বেলা এত সুন্দর একটা কণ্ঠ আল্লাহ দিলে, কোন মেয়ের এত সুন্দর কণ্ঠ। তাহলে এই যে বলছে অন্তরতম নির্বাচন, এটার মধ্যে কোন বিষয়টাকে ফুটাইছে, এটা তারা বুঝাইছে কল্যাণের কণ্ঠস্বরকে। অনুচ্ছেদটা পড়ে তুমি আনসার করতে পারবা। তাহলে কি বুঝেছে যে মানুষের কণ্ঠস্বরের মধ্য দিয়ে ফুটে উঠেছে। কল্যাণের মধুমাখা কণ্ঠস্বর শুনে তার মনে আশ পেয়েছিল এই যে অন্তরতম অনির্বচনীয় তারা, তার মানে কি কল্যাণের কণ্ঠরে বুঝেছে। এই জিনিসটা একটু তুমি তোমার মতো করে লিখবা, জাস্ট বেশি না, 3 থেকে 4 লাইন লিখলে তোমাকে এখানে 2 এর মধ্যে 2 দিয়ে দিবে। 3 থেকে 4 লাইন লিখলে তোমাকে এখানে কি 2 এর মধ্যে 2 দিয়ে দিবে। ওকে ফেন, আসো এরপরে তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি। এরকম এক চক্ষু লন্ডন কি, এগুলো শব্দার্থ দেখে সে যেন এই তারাময় রাত্রির মতো, উক্তির তাৎপর্য কি? তাহলে এই যে তারাময় রাত্রি, তুমি জাস্ট চিন্তা করো তো, রাতের বেলা থাকে অন্ধকার, আর তারা কি করে তখন আলো দেয়, তারা কি করে তখন আলো দেয়। তো এইরকম অনুপম মানে কল্যাণী, এই যে বলছে সে যেন, এখানে সে কে, কল্যাণীকে বুঝাইছে। মানে কল্যাণীও হুট করে এত একটা বোরিং জার্নির মধ্যে কল্যাণী তার এত সুন্দর একটা কণ্ঠস্বর নিয়ে আসছে। তো কল্যাণীকে বলছে আর কি যে তারাময় রাত্রি যেমন আমাদের চোখের খোরাক যোগায়, মনকে স্নিগ্ধ করে, ঠিক তেমনই এই রাত্রিকে ছুঁয়ে ছুঁয়ে সম্ভব দেখা। মানে দেখো, মানে এই যে রাত্রি,
তোমার তারাময় রাত্রি, তুমি কি ছেলেটিকে ছুঁইতে পারবা না, ফিল করতে পারবো, উফ তারা জ্বলতেছে মিটিমিটি করে, কি সুন্দর, ফিল করা যাবে, ছোঁয়া যায় না। ঠিক এটাই বলছে, এই যেন দূর থেকে আমাদের শান্ত করতে সক্ষম অনুপমের কাছে কল্যাণী যেন তারাময় রাতের মতো, যাকে অনুভব করে মনকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু শান্তি দেওয়া যায়, কিন্তু নিজের করে পাওয়া যায় না। ওই যে যখন রাতের বেলা শুনছে কিন্তু নিজের করে পাচ্ছে না, বাট মানে এই জিনিসটাই বলছে। এগুলো অনুচ্ছেদটা পড়লে এরপরে কত কাকে তুমি বলে সম্বোধন করেছে, এটা আমরা সবাই জানি। মানে যে কল্যাণী, ওগো কল্যাণী, মানে এটা তুমি বলে কাকে, তুমি যদি একটু এটা পড়ো, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে বলবা ভাই আপনি আমাদের কি ভুলভাল দেখাচ্ছেন কিনা, জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে কাকে তুমি বলে সম্বোধন করছে, এখানে তুমি দেখো তো, তোমরা একটু নিজের একটু পড়ো, পড়ে ভাইকে বলো এখানে তুমি জায়গাটা আছে কোন জায়গাতে, আগে আমরা এটা একটু খুঁজবো, এখানে তুমি আছে কোন জায়গাতে, দেখো তো কি বলছে। এই যে সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত্ত করিয়ে ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। দেখছো, মানে তারাময়ী রাত্রিকে যেরকম ফিল করতে পারি, শান্ত অনুভব করতে পারি, কিন্তু ছোঁয়া যায় না, কল্যাণীকে আমরা এরকম ছুঁতে পারি না। এরপর এই সুর, অচেনা কণ্ঠসুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়েছ। এই যে তুমি যে আমার, তুমি যে আমার, এই যে তুমি বলতে কারে বুঝাইছে, তুমি যে আমার কারে বুঝাইছে, কল্যাণীর বুঝাইছে। এই জিনিসগুলোই তোমরা লিখবা, এই জিনিসগুলোই তোমরা লিখবা। ওকে ফাইন, তাহলে বুঝতে পারছো অনুচ্ছেদ থেকে আনসার করা ইজি নাকি কঠিন, বুঝতে পারছো ভাইকে বলো তো, অনুচ্ছেদ থেকে আনসার করা ইজি নাকি কঠিন, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে আরো দিয়ে দেখাচ্ছি, জাস্ট ভাই তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি আর তোমাদেরকে এই জিনিসগুলো সমনষ্ট করব না, কারণ এই মুহূর্তে তোমাদের অনেক দাম আছে এখন সময়ের। কেমন, আসো এখন মনে করো এই যে অপরিচিত থেকে দেখাইলাম, হ্যাঁ অপরিচিত থেকে দেখাইলাম, এরপর আমার কি আছে বিদেশি থেকে, ঠিক এরকম অনুচ্ছেদ, এরকম একটা অনুচ্ছেদ দিয়ে দিছে। আবার ক নাম্বারে কি দিছে, এটি সদ্ব্যবহার করেছি, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তুমি অনুচ্ছেদটা পড়লে বুঝতে পারবা, আর আমি তো দিয়ে দিছি। এরপরে দেখো খ নাম্বার, একদিন সন্ধ্যা অন্ধকারে লুকিয়ে তাহাকে দেখিতে গেলাম, লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। এই যে মৃত্যুঞ্জয় দেখতে গেছে কেন না, কিন্তু লুকিয়ে কেন গেছে, কারণ এলাকার মানুষ তারা দেখতে পারে না। এই বিষয়গুলো তুমি তোমার মতো, এই যে মৃত্যুঞ্জয় অনেকদিন ধরে থার্ড ক্লাস অধ্যয়নরত, যা আপাতত শুধু অপদার্থের মতো, কেউ তারা দেখতে পারতো না, সবাই তারা ঘৃণা করতো, এই কারণে তার সাথে দেখা করতে যেত না। নেড়া যখন গেছে লুকে লুকে গেছে, তুমি তোমার মতো করে এগুলো লিখতে পারবা। বাস্তবিক যমরাজ চেষ্টা ত্রুটি কিছু করেন না, কথাটি বুঝিয়ে লেখা। ওই যে মানে আজরাইল বা তোমার কি বলে এটাকে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর হাত থেকে মানে সেবা শুশ্রূষা বাঁচাইছে কে, বিলেসী এবং তার মা। হ্যাঁ, সো এই জিনিসটা একটু বলবা যে মানে মৃত্যুঞ্জয়ের এমন অবস্থা হয়েছে, নেনা তখন দেখে মন্তব্য করছে আর কি, যে হয়তোবা যমরাজ তার মৃত্যুর জন্য আসছিল, কিন্তু হয়তো একটুর জন্য সে বেঁচে গেছে, এরকম তুমি তোমার মতো করে। এই যে বাস্তবিক যমরাজ চেষ্টা ত্রুটি নেনা মৃত্যুঞ্জয়ের মৃত্যুকল্প অবস্থা দেখে তাকে বলছো, তার শারীরিক কন্ডিশন, শারীরিক অবস্থা দেখে এই উক্তিটি করেছেন। হ্যাঁ, সেগুলো আমরা মোটামুটি সবাই বুঝতে পারছে, আই থিঙ্ক লিখতে পারবে। এখন দেখো এই জিনিসগুলো, এখন আমাকে বলো তো আমার কি পড়ানোর দরকার আছে, পড়ানোর দরকার নাই, তাহলে আমি তোমাদেরকে এই জায়গায় কি হেল্পটা করতে পারবো, এই জায়গাতে আমি মনে করো প্রত্যেকটা গদ্য এবং পদ্যের প্রত্যেকটা, যে আমার পথ, এই আমি তোমাদেরকে এখানে একটু বলি, আমার পথ এবং মানব কল্যাণ, আমি আবারও বলছি আমার পথ এবং মানব কল্যাণ, এই দুইটা থেকে অনুচ্ছেদ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমার পথ এবং মানব কল্যাণ এই দুইটা একটু ভালো করে পড়বো। যেমন দেখো আমার পথ থেকে আমি অনুচ্ছেদ দিছি তোমাদেরকে, এই যে একটা অনুচ্ছেদ দিছি, এরপরে এখানে তোমার ক খ গ গ দিয়ে যে কোশ্চেন গুলো আছে, মানে যেরকম যে কোশ্চেন গুলো আসে এরকম আমি তোমাদেরকে এগুলো বলছি। এরপর আরেকটা অনুচ্ছেদ দিচ্ছি, এই আরেকটা অনুচ্ছেদ দিচ্ছি, দিয়া এরকম আরো কোশ্চেন দিছি। সে এই আমার পথ থেকে, এরপরে দেখো এরপরে আরো অনেকগুলো আছে, দেখো তোমাদেরকে যা দেখাই। এরপরে দেখো আমার পথ থেকে শুধু তিনটা দিছি, আমি আমার পথ থেকে আমি তিনটা অনুচ্ছেদ দিচ্ছি। ধরো আমি উপরে দেখা যাচ্ছে না, আমি একটু ইয়ে করে নিচ্ছি। ওকে, এই দেখা আমার পথ থেকে আমি তিনটা অনুচ্ছেদ দিছি। তোমাদের কাজ হলো এই অনুচ্ছেদগুলো একটু পড়া। আমি আবারও বলছি, আর কিছু পড়ো বা না পড়ো, আমি 4টা ক্লাস নিব, এই 4টা ক্লাসে যা দিব এগুলো পড়িও। আমি সব পড়াবো না, শুধু আমি দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। আর যেটা আমি পড়ানোর দরকার যেটুক, এইটুকু আমি পড়াবো। এখন আমি তোমাদেরকে একটু বলি, তাহলে আজকে এরকম দেখো যে আমার পথ থেকে, এরপরে সব জায়গায় আমার পথ থেকে, এরপরে মানব কল্যাণ থেকে অনুচ্ছেদ, মানব কল্যাণ থেকে, এরকম আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি, তোমরা হয়তো বলতে পারো। এরপরে দেখো মানব কল্যাণের পরে, এরপরে মাসে বেশি থেকে অনুচ্ছেদ, এরপরে তোমার রেইনকোট থেকে অনুচ্ছেদ, জাস্ট দেখে যাও। এরপরে তোমার সোনার তরী থেকে অনুচ্ছেদ, এরপরে তোমার দেখো সোনার তরী থেকে 2টা অনুচ্ছেদ দিছি ভাইয়া, সোনার তরী থেকে আমি 2টা অনুচ্ছেদ রাখছি। এরপরে প্রতিদান কবিতা থেকে অনুচ্ছেদ, এরপরে তোমার তাহারি পড়ে মনে থেকে অনুচ্ছেদ, এরপরে তোমার বিদ্রোহী কবিতা,
এই জায়গা থেকে অনুচ্ছেদ আসতে পারে, এই জায়গা থেকে তোমাদেরকে দিচ্ছি। এরপরে তোমার প্রতিদান কবিতাটা আবার দিচ্ছি তোমাদেরকে। এরপরে 18 বছর বয়স, এই 18 বছর বয়সটা একটু পড়বা, কারণ এটা এখন খুব হাইপে আছে, এখন বর্তমান ট্রেন্ডিং এর একটা কবিতা। এরপরে তোমার ফেব্রুয়ারি 1969, এই জায়গা থেকেও ঢাবি খুব বেশি প্রশ্ন করে। এরপরে তোমার আমি কিংবদন্তির কথা বলছি, ইভেন যদি ফুল সিলেবাস দেয়, ফুল সিলেবাস থেকে যদি মেঘনাথ বধকাব্য, এটা অনেক কঠিন, এই জায়গা থেকেও কোশ্চেন ভাই তোমাদেরকে এই জায়গা থেকেও দিছি। সো এইরকম, এরপরে লাল সালু থেকে, এরপরে তোমার সিরাজউদ্দৌলা থেকে, এইগুলো ছিল তোমাদের জন্য ভাইয়ের অনুচ্ছেদ আর কি। সো এইগুলো যদি একটু ভালো করে পড়ো, তাহলে আর তোমার অনুচ্ছেদে তোমাদেরকে আর কেউ ঠেকাবে না। সো এই জায়গাটা একটু আমি তোমাদেরকে বলি, এই জায়গাটা ভাই তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এই জায়গাটা একটু ভাই তোমাদেরকে বলি। তাহলে এই অনুচ্ছেদের যে বিষয়টা, এই অনুচ্ছেদের যে বিষয়টা, এই অনুচ্ছেদ আমি আবারও বলছি, রিটেনের অনুচ্ছেদ থেকে 10 মার্ক 100% আসবে, মানে বি ইউনিটে অনুচ্ছেদ প্রতি বছরে আসে। তাহলে আমরা আর কিছু করি বা না করি, এই অনুচ্ছেদটা আমরা 100% পড়বো, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এরপরে কি আছে, সারাংশ, সারমর্ম, ভাবসমস্বরণ, এই তিনটার সাজেশন প্লাস পিডিএফ ভাই তোমাদেরকে ট্রাই করবো আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। যদি আজকে রাতে না দিতে পারি, কালকের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের 1 নাম্বার ক্লাস গেছে জাস্ট অনুচ্ছেদ নিয়ে, এটার পিডিএফ আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে ওই ব্যাচের মধ্যে আমি আপলোড করে দিব। এটা হচ্ছে অনুচ্ছেদের বিষয়। এরপরে তাহলে আমাদের আর এরপরে বাকি থাকবে কি, আমি তোমাদেরকে বলি, তাহলে আগামী ক্লাস আমরা কি করবো, এটার দেখো আমি তোমাদেরকে জাস্ট পিডিএফটা দিলে হবে না, তোমরা একটু ভাইকে বলো তো, এইটার এই অনুচ্ছেদের এই যত অনুচ্ছেদ আছে সবগুলোর পিডিএফটা দিয়ে দিলে হবে না, আর কিছু লাগবে বলো? এই যতগুলো অনুচ্ছেদ আছে সবগুলোর পিডিএফটা দিয়ে দিলে হবে না, আর কিছু লাগবে ভাইকে বলো তো? জাস্ট এই যা আমি, এগুলো আমার পড়ানোর কিছু নেই, আমি তোমাদেরকে যদি পুরা যে আমি আমার আগের পেড বেস থেকে এখানে অনেক আপডেট করছি, আগের পেড বেসে আমি সর্বোচ্চ 3 থেকে 4টার মনে হয় অনুচ্ছেদ দিচ্ছি, আর বেশি দিনে, বাট এখানে 7টা গদ্য প্রত্যেকটার একাধিক করে প্রায় অনুচ্ছেদ দেওয়া আছে। আই থিঙ্ক এই পিডিএফ গুলো আমরা প্রত্যেকে একবার করে পড়বা, অনুচ্ছেদ আমার পড়ানোর কিছু নেই, পড়ানোর জিনিস হবে আগামীকালকে ভাই যেটা পড়াবো সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, যেটা সি ইউনিট বি ইউনিট দুইটার জন্য ইম্পর্টেন্ট, আর নাম্বার 2 হচ্ছে পদ প্রকরণ। কি এই দুইটা জিনিস আমার সি ইউনিট বি ইউনিট দুইটা জিনিস আছে, আগামীকালকের ক্লাসে ভাই পড়াবো বাক্য শুদ্ধিকরণ, পদ প্রকরণ। এই জায়গা থেকে রিটেনে কিভাবে আসে, আমরা তো এতদিন এমসিকিউর জন্য পড়ছি, বাট রিটেনে আসবে কিভাবে, এই জায়গাগুলো আমি আগামীকালকে পড়াবো। সো আজকে তোমরা অনুচ্ছেদগুলো পড়ো, বাইরে কাজ ভালো করে অনুচ্ছেদগুলো পড়ো, আগামী ক্লাসে ভাই পদ প্রকরণ, বাক্য প্রকরণ পড়াবো, এবং আজকে রাতের মধ্যে সারাংশ, সারমর্ম, ভাবসমস্বরণ দিয়ে দিব। বাংলা রিটেনে 20-এ 20, এর বাইরে আর যাবে না। এই দুইটা ক্লাস, আজকে কি অনুচ্ছেদ, রাতের মধ্যে সারাংশ, সারমর্ম, ভাবসমস্বরণ, এখান থেকে আর কালকে লাস্ট পদ প্রকরণ, বাক্য শুদ্ধিকরণ, এর বাইরে আমার বাংলা রিটেনের 20 নাম্বার যাবে না। তাহলে বাংলা রিটেন 20 নাম্বার আজকে এবং কালকের মধ্যে কনফার্ম হয়ে যাবা। পরশু দিন থেকে 2 দিন তোমাকে ইংলিশ রিটেন কোনো একজন ব্যক্তি, আমি সব গুছিয়ে নিচ্ছি, কোনো একজন ব্যক্তি তোমাকে ইংলিশ রিটেনের A to Z কভার করে দিব। জাস্ট 2টা ক্লাস নেব, জাস্ট 2টা ক্লাস থাকবে। ওকে, আর কিছু মোহাম্মদ রানা, আমি মূলত সি ইউনিট স্টুডেন্ট। আচ্ছা, আজকের ক্লাসটার এগুলো বি ইউনিট, সি ইউনিট না করলেও হবে, তবে আগামী ক্লাস এটা সি ইউনিটে মাস্ট বি করা লাগবে। ওকে, পিডিএফটা আমি একটু পরে দিয়ে দেবো। আর কিছু তোমাদের বলো, আগামীকাল কখন হবে তোমাদের ক্লাসগুলো, কখন? এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লাসগুলো কখন নিলে সবচেয়ে বেশি বেটার হবে? ভাইকে একটু বলো তো, একটু ভাইকে বলো, যারা যারা আসো একটু ভাইকে বলো। যারা আসো, এখানে একটা জিনিস আছে, উদ্ধৃতি ব্যাখ্যা যেটা আছে, এই উদ্ধৃতি ব্যাখ্যাগুলো পড়বা। উদ্ধৃতি ব্যাখ্যা মানে কি, এইরকম মানে করো তোমরা রচনামূলক বা বর্ণনামূলক যে কোশ্চেনগুলো পড়ছো না, অনুধাবনমূলক, এইরকম কোশ্চেনগুলো আমি পিডিএফ দিয়ে দিবে, এরকম কোশ্চেনগুলো, এগুলো আমি একটু পিডিএফ দিয়ে দিলে নিজেরা পড়তে পারবা। বলো কখন ক্লাস নিলে তোমাদের সবচেয়ে বেস্ট হবে? ভাইকে বলো, সন্ধ্যা 7টায় নাকি এরকম রাত 10টা, 10:30টায়? একটু আর্লি করে বলো। পিডিএফ আমি এখনই দিয়ে দিব, কয়টায় বলো একটু ভাইকে জানাও তো, কয়টায়? সন্ধ্যাবেলা তোমরা নিজেরা পড়াশোনা করো নাকি আমি রাতে নিব নাকি সন্ধ্যা নিব? বলো, 7টায়, 8টায়, 7টায় নেন,
10টায় 7টায় 10টায় 10টায় 30 10টা। শোনো, একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে তোমাদের থেকে আমি যতই টাইম জিজ্ঞেস করছি, আমি তোমাদের মতামতটা সত্য কথাটা বলি। সত্য কথা হচ্ছে সন্ধ্যার পরে নিজেরা পড়বা, এরপরে পড়তে পড়তে যখন টায়ার্ড হয়ে যাবা, তখন ঠিক আমি যদি ক্লাস রাতে 10টায় দিই, কই এটা আসে না কেন, আমি যদি ক্লাস রাতে 10টায় দিই তাহলে রাতে 10টায় ক্লাস করবা, ক্লাস যদি রাতে 10:30 দিই তাহলে 10:30 ক্লাস করবা, বাট সন্ধ্যের পরে নিজেরা পড়াশোনা করবা। এই সময় এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজেরা পড়াশোনা করা। আমি জাস্ট একটু এসে তোমাদেরকে গুছিয়ে দেবো। আমার ক্লাস সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট হবে, এর বেশি কখনোই হবে না। জাস্ট একটু তোমাদেরকে গুছিয়ে দেবো। তবে কালকে একটু পড়ানোর জিনিস আছে, কালকে পদ প্রকরণ, বাক্য প্রকরণ, এগুলো তোমাদেরকে জাস্ট একটু পড়াই দেবো, কেমন? ওকে। সো বাংলার 20 নাম্বার আজকে এবং কালকের মধ্যে কনফার্ম পেয়ে যাওয়া, এরপরে 2 দিনের মধ্যে ইংলিশের 20 মার্ক কনফার্ম করে দেবো। ওকে, ঠিক আছে। আমি আর তোমাদের কথা নিব না, তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। 10টায় কিংবা 10:30টায় ভাই দিব। সো আর এগুলো তো হচ্ছে আমাদের কি, এটাকে কি বলে, এগুলো তো হচ্ছে আমাদের রিটেনের জন্য। এরপরে ভাই আবার তোমাদের এমসিকিউ যা যা লাগে এগুলো আমি রেডি করতেছি, একটু হয়তো আবার সময় নিতেছে, কারণ কাজ শুরু করছি, রেডি করতেছি। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সব দিয়ে দিব। ওকে, ঠিক আছে, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।